আর এছাড়া হচ্ছে আমরা ইলেকট্রোড শেষ হলো, আমরা আজকে হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং আমরা একটু দেখবো। নন ফিউশন ওয়েল্ডিং বলতে তাহলে আমরা ইন জেনারেল নাম শুনে আমরা কি বুঝি, এখানে কোনো ধরনের ফিউশন হবে না, এরকম একটা ওয়েল্ডিং প্রসেসের নাম কি আমরা কেউ বলতে পারবো? ফরজ ওয়েল্ডিং। হ্যাঁ, ফরজ ওয়েল্ডিং হতে পারে, ফ্রিকশন ওয়েল্ডিং হতে পারে, এরকম নানান ধরনের ওয়েল্ডিং আর অনেকগুলো মেথড আছে, প্রচুর মেথড আছে। তো এখান থেকে আমরা জাস্ট লিমিটেড কয়েকটা শুধু আমরা করবো। আর এখানে যেটা আছে, আমি বেশিরভাগই এটাতে আমি তোমাদের কত ভালো করে পড়াবো না, এই নন ফিউশন ওয়েল্ডিং প্রসেস গুলো। তোমাদের হ্যান্ড আউটে দেখবা যে প্রায় 7 থেকে 8টা প্রসেস ছোট করে এক্সপ্লেন করা আছে। এর বাইরে আমরা কিছু করবো না, এর বাইরে আমাদের কোনো কিছু জানারও দরকার নেই। তো আমরা শুধুমাত্র ওগুলি বেসিক্যালি করবো। ফ্রিকশন ওয়েল্ডিংটা যেটা সুবিধা হচ্ছে, আমরা একটু সুবিধাতে যদি যাই, এখানে আচ্ছা ক্লাসিফিকেশনটা দেখি। 8টা ভাগ আছে মেইনলি। 8টা ভাগ যদি দেখি, একটা হচ্ছে হোল ওয়েল্ডিং, হট প্রেসার ওয়েল্ডিং, রোল ওয়েল্ডিং, তারপর হচ্ছে এক্সপ্লোশন ওয়েল্ডিং, ফ্রিকশন ওয়েল্ডিং, আর্কসনিক ওয়েল্ডিং, তারপর হচ্ছে ডিফিউশন ওয়েল্ডিং এন্ড ডিফিউশন ব্রেজিং, আর হচ্ছে ডিপোজিশন প্রসেস, যে ইলেকট্রোকেমিক্যাল প্রসেস ব্যবহার করে করা যায়। তো এরকম ওই ভাগগুলোকে আমরা যদি যাই, এগুলোকে আমাদেরকে বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের নন ফিউশন ওয়েল্ডিং গুলো হচ্ছে আমাদেরকে মেইনলি হচ্ছে আমাদের সেখানে যেহেতু কোনো ধরনের ফিউশন হবে না, মানে মেল্টিং হবে না, আমাদের এতদিন পর্যন্ত আমরা যে প্রসেসগুলো করলাম সেইখানে আমাদের সুবিধা কি ছিল, মেল্টিং হচ্ছিল। মেল্টিং হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের মেল্টিং হলো, তারপর হচ্ছে আবার সলিডিফিকেশন হলো, অ্যাটমের কন্টিনিউটি সুন্দর করে মেনটেন হলো, সব কিছু চলে আসলো। এখন নন ফিউশন ওয়েল্ডিং আমাদের কি হবে, আমি প্রেসার থাকবে, প্রেসার থেকে আমাদের টেম্পারেচার আসবে, সেই টেম্পারেচারে আমাদের মেল্টিং হবে। তো এখানে তাহলে আমার একটা সুবিধা হচ্ছে, আমাদের হিট অ্যাফেক্টেড জোন যেগুলো, সেগুলো আমাদের থাকবে না, থাকলেও খুব অল্প পরিমাণে হবে, খুব অল্প ন্যারো একটা এরিয়া জুড়ে আমাদেরকে সেই হিট অ্যাফেক্টেড জোন থাকবে। হিট অ্যাফেক্টেড জোন যদি আমাদের অল্প হয়, তাহলে আমাদের সুবিধা হচ্ছে কি, আমাদের এখানে গ্রেইন গ্রোথ বা ফেজ ট্রান্সফরমেশন এগুলো কম হবে, এগুলো আমরা করবো সামনে আগে রাখবো। তো সেই দিক থেকে চিন্তা করে নন ফিউশন ওয়েল্ডিং গুলো হচ্ছে আমাদের জন্য খুবই লুক্রেটিভ একটা প্রসেস। আমার সমস্যা হচ্ছে সব জায়গাতে আমি এটা করতে পারবো না। মনে করো আমি মনে করো যে কোনো একটা অলরেডি প্লেস একটা ইকুইপমেন্ট আছে, যেটা আমি আমি ওখানে কোনো হাত দিতে পারবো না, কিছু করতে পারবো না, সেখানে আমি যেরকম টর্চ গ্যাস ওয়েল্ডিং বলি বা আর্ক ওয়েল্ডিং বলি, সেগুলো আমরা খুব সহজেই সেখানে যে আমরা কাজ করে আসতে পারবো। কিন্তু অন্যগুলোতে এই নন ফিউশন ওয়েল্ডিং আমরা সেসব জায়গায় পারবো না। ওয়েল্ডিং কিছু আমাদের ফিক্সড কিছু লোকেশন আছে, সেসব জায়গা ছাড়া আমরা কাজ করতে পারবো না। তো সবচেয়ে বড় সুবিধা কি, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, আমি আপলোড করবো। অ্যাসাইনমেন্টটা হবে যে ফ্রিকশন ওয়েল্ডিং আর হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর মাঝখানে সুবিধা অসুবিধা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আমাদের অলরেডি কয়টা ক্লাস টেস্ট হয়েছে, 2টা না? স্যার 2টা হইছে আর একটা প্রেজেন্টেশন। 2টা ক্লাস টেস্ট, একটা প্রেজেন্টেশন এই সপ্তাহে সব শেষ করতে হবে। আমি জানি না কিভাবে শেষ করবা, এই সপ্তাহে প্রেজেন্টেশন বাকিদের সবার শেষ করতে হবে, ঠিক আছে? বুধবারের মধ্যে শেষ করতে হবে। তো আমি টাইমগুলো তোমাদের আসলে বিকেলে নেওয়া ছাড়া মনে হয় উপায় থাকবে না। তো এখন যেরকম টিপিক্যাল যে আমরা যে আর্ক ওয়েল্ডিং যদি করি, আর্ক ওয়েল্ডিং আমাদের হচ্ছে আমাদের যে এখানে যে ডান দিকে ছবিটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ফিউশন জোন, তারপরে হচ্ছে আমাদের একটা পার্শিয়ালি মেল্টেড জোন থাকবে, পার্শিয়ালি মেল্টেড জোনের পরে হচ্ছে আমাদের হিট অ্যাফেক্টেড জোন থাকবে। ফিউশন জোন, পার্শিয়ালি মেল্টেড জোন কি, পার্শিয়ালি মেল্টেড জোনে হচ্ছে এখানে পুরোপুরি মেল্টিং হয়নি, কিছু কিছু মেল্টিং হয়েছে। ফিউশন জোনটা আমাদের পুরোটাই মেল্টিং হচ্ছে, তার পাশে হচ্ছে বেস মেটালের মধ্যে কিছুটা পার্শিয়ালি মেল্টেড হয়েছে, সেটাকে বলা হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন। তারপরে হচ্ছে হিট অ্যাফেক্টেড জোন। হিট অ্যাফেক্টেড জোনে কি হচ্ছে, এখানে কোনো ধরনের মেল্টিং হবে না, এখানে হচ্ছে যে আমাদেরকে টেম্পারেচার অনেক হাই উঠতে পারে, সেজন্য এখানে, এবং যখন সেই হাই ওঠার জন্য সেখানে আমাদেরকে কিছু পরিবর্তন হবে। পরিবর্তনগুলো কি? পরিবর্তনগুলো একটা বড় পরিবর্তন হচ্ছে আমাদের সেখানে গ্রেনের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, সেইখানে আমাদের হচ্ছে মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন হতে পারে। কিরকম? আমাদেরকে একটা হতে পারে গ্রেন সাইজ চেঞ্জ হলো, মনে করো কোল্ড রোল শিট ছিল, সেটা আমাদের এই প্লেট বেস মেটালটা ছিল মনে করো কোল্ড রোল, সেখানে আমাদের কি হতে পারে, অনেক হার্ড থাকার কথা, কিন্তু আমাদের এখানে হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মানে আমাদেরকে টেম্পারেচার পাওয়ার কারণে এখানে রিকভারি এবং ডিক্রিস্টালাইজেশন হয়ে গেল, ফলে গ্রেইনের মাইক্রোস্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল।
সেখানে মনে করো আমাদের প্রেসিডেন্ট ছিল এই সাইজের, প্রেসিডেন্ট গুলো গ্রো করে গেল। তো এরকম করে আমাদের প্রপার্টি আমাদের সেখানে ড্রপ করতে পারে। তো সাধারণত এই টাইপের ঘটনা ঘটে, কোল্ড রোল হলে এরকম হতে পারে, কোল্ড রোল হলেও ডিফারেন্ট হয়, সেগুলো আমরা দেখবো পরে। তো এরকম করে আমাদের অনেক কিছু জোন থাকে, অনেক কিছু হয়। আর যদি আমরা ফিকশন ওয়েল্ডিং, সরি মানে আমরা যদি নন ফিকশন ওয়েল্ডিং এ যাই, তখন কি হচ্ছে, খুব ন্যারো একটা আমাদের একটা ফিকশন জোনে আমরা এরকম একটা লাইন পাচ্ছি, তার বাইরে হচ্ছে আমাদেরকে, বাইরে থাকবে হচ্ছে আমাদের হিট এমিটেড জোন থাকছে, ঠিক আছে। তো এরকম বড় আমাদের ফিউশন জোন আর থাকছে না। ফিউশন জোনটা আমাদের এরকম ন্যারো একটা ছোট একটা অংশে আমাদের ফিউশন জোন চলে আসছে। ফিউশন জোনটা অনেক ছোট হয়ে যাচ্ছে, আর যেটা হচ্ছে আমাদের তার বাইরে হিটার জোন থাকবে, যেহেতু টেম্পারেচার আর হিটার জোন থাকবে, কিন্তু জোনটা অনেক ন্যারো। এখানে যেরকম দেখো, এখান থেকে এতখানি অংশ হচ্ছে আমাদের ওয়েল্ডিং এর ইফেক্ট, আর নন ফিউশন ওয়েল্ডিং করলে আমাদের ওয়েল্ডিং ইফেক্ট হচ্ছে মাত্র এইটুকু। সমস্যা যেটা হচ্ছে এখানে আমাদের, এখানে যেরকম রিইনফোর্সমেন্ট তৈরি হচ্ছে, উপরে রিইনফোর্সমেন্ট থাকছে, নিচে আমাদের রুট থাকছে। এইখানে যেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে আমাদের এক্সট্রা অংশ তৈরি হচ্ছে, সেটাকে ফ্ল্যাশ বলা হয়, বা ফোর্জ ওয়েল্ডিং এর ভাষা অনেক সময় আপসেট বলা হয় আর কি। এই যে আপসেট বা ফ্ল্যাশ যেটা তৈরি হচ্ছে, সেটাকে তো প্রপার ট্রিম করে ফেলে দিতে হচ্ছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমাদের নিজে পড়ে নিতে হবে। তো ক্লাস আমরা যদি যাই, আমি কোল্ড রোলিং বা কোল্ড ওয়েল্ডিং ওইটা না, আমি তোমাদেরকে একটা আলাদা একটা প্রথমে একটা আমরা ফ্রিকশন ওয়েল্ডিং চলে যাই। এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে, এটা আমি পড়াবো না, এটা তোমরা নিজেরা পড়ে নেবে। কোল্ড ওয়েল্ডিং প্রসেস এগুলো নিজে পড়ে নেবে, কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসতেও পারে। কিন্তু এইখানকার যা আছে তার বাইরে পড়তে হবে না, হ্যাঁ, এখানে যা আছে তার বাইরে পড়তে হবে না। একটা এটা Low-cost linear friction is an area TWI has been interested in for some time under the LinFrick project. Linear friction welding is ideal for joining blades to manufacture. They're called BLISCs. And these are low-cost linear friction welding is an area TWI has been interested in for some time under the LinFrick project. Linear friction welding is ideal for joining blades to discs in turbine manufacture. টারবাইনে মনে করো ব্লেড গুলোকে ডিস্কের সাথে জোড়া লাগানোর জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই ফ্রিকশন ওয়েল্ডিং করে ব্যবহার করছে। They're called BLISCs. And these are some images of welds made on the new LinFrick machine here at Abington. Well, successful welds were achieved in a variety of section combinations. The linear friction team also examined the process with titanium specimens. তাহলে আমাদের এটাতে সুবিধাটা কি দেখছি আমরা, প্রসেসটা আমাদের সবচেয়ে বড় সুবিধা কি দেখেছো, প্রসেসটা কিন্তু অনেক ফাস্ট, ঠিক না, খুব কুইকলি আমরা করতে পারি। এটা যদি আমরা একটু স্লো মোশনে আবার একটু দেখি, খুবই ইন্টারেস্টিং। এটা কোনো সাউন্ড নেই, আবার একটু খেয়াল করি, দেখো এই জায়গাটা খেয়াল করো, এখানে আমাদের কি করছে, একটা মনে করো পার্টস, তার উপর আরেকটা পার্টস। তো আমরা কি করছি, একটাকে স্টেশনারি রেখে আরেকটাকে আমরা লিনিয়ার মুভমেন্ট করাচ্ছি, হ্যাঁ।
আমরা লেফট রাইট করে আমরা তাকে মুভ করাচ্ছি, যে আমাদেরকে বারবার এরকম রেসিপিক্যালি আমরা তাকে মুভ করাচ্ছি। আমরা এভাবে যখন মুভ করতে থাকলে আমাদের কি হবে, আস্তে আস্তে এই যে ফেইং যে সারফেস গুলো, এই সারফেস গুলোতে আস্তে আস্তে কিছু জায়গাতে, কারণ এটা তো সারফেসের রাফনেস থাকবেই, হিল গুলো ভেঙে যে আস্তে আস্তে সেখানে টেম্পারেচার রেজ করে সেখানে আমরা আস্তে আস্তে কি দেখবো, এরকম করে আস্তে আস্তে সেই জায়গাগুলো আমাদের জয়েনিং আস্তে আস্তে হতে থাকবে। এখানে বেসিক্যালি জয়েনিংটা হচ্ছে কিভাবে, টেম্পারেচার আসলে তো কি হলো, বাকি কি কাজটা হচ্ছে এখানে? সৌগত তোমার কাছে শুনি। জি স্যার, মানে টেম্পারেচার সাথে কি বললেন? মানে এখানে আসলে এই জয়েনিংটা হলো কিভাবে? স্যার তো ফ্রিকশনের কারণে হিট মানে জেনারেট হচ্ছে, এরপরে হচ্ছে বেজ ম্যাটেরিয়ালটা গলে যাচ্ছে জয়েন্টে, তারপর হচ্ছে জয়েন্ট মানে তারপর কুল হয়ে মেটাল জয়েনিং হচ্ছে। শুধু যে বেজ মেটাল গলে যাচ্ছে সেটা না, এখানে কিন্তু আমাদের প্রেসারের কারণে আমাদের ডিফর্মেশনও হচ্ছে, ঠিক আছে? বেজ মেটাল গলে যাচ্ছে প্লাস হচ্ছে আমাদের এখানে ডিফর্মেশন হচ্ছে। ঠিক গলে যাচ্ছে আমি তাকে বলবো না, এটা সেখানে ফিউশন হয়নি এভাবে, ঠিক আছে? এটা তারা হচ্ছে তোমার ওভারলি হিটেড হচ্ছে, কিন্তু তারা কিন্তু সলিড অবস্থাতেই আছে, ঠিক আছে? ওভারলি হিটেড হচ্ছে, হয়ে ডিফর্মেশন হয়ে আমরা এরকম পাচ্ছি। আমরা যদি আবার একটু দেখি, ফুল স্ক্রিন হয়ে গেছে। Low-cost linear friction welding is an area TWI has been interested in for some time under the LinFric project. Linear friction welding is ideal for joining blades to discs in turbine manufacture. They're called blisks. And these are some images of welds made on the new LinFric machine here at Abington. Successful welds were achieved in a variety of section applications. The linear friction team also attempted the process with titanium specimens. আচ্ছা, আমার মনে হয় এখানে দুটো ব্যাকগ্রাউন্ড আরেকটা চলছে কিনা, যার জন্য হয়তো আচ্ছা What I have here. সরি, ব্যাকগ্রাউন্ড আরেকটা চলছিল তো সেজন্য। এই ভিডিওটা খেয়াল করো, তারপর একটা অ্যাপ্লিকেশনের কথা তোমাদেরকে জিজ্ঞাসা করবো, এভাবে করে কি আমরা জয়েনিং করতে পারি। ছবিতে যেটা দেখানো হচ্ছে সেটা পাবে। আচ্ছা, আমরা যেটা দেখলাম, আমরা এখানে কি দেখলাম, দুটো সলিড একটা দুটো বারকে জোড়া দিল। এরভাবে করে আমরা কি জোড়া দিতে পারি? আর প্রপেলারকে শ্যাফটের সাথে জোড়া দেওয়া যায় এরকম সার্কুলার মোশনের মাধ্যমে। সেটা শিপ ইঞ্জিনে হতে পারে বা এয়ার এনার্জি উইন্ড এনার্জি ইউটিলাইজেশনের যে উইন্ড টারবাইন গুলো আছে সেখানেও হতে পারে।
আচ্ছা ঠিক আছে, আরেকটা আমরা কমন উদাহরণ যদি আমরা দেখি সেটা হচ্ছে মনে করো আমরা দুটো পাইপ যদি জোড়া দিচ্ছি, মনে করো পাইপের মাথা অনেক সময় কি থাকে, একটা কলার বসানো থাকে। বিশেষ করে মনে করো যখন না এগুলো যে ড্রিল পাইপ ব্যবহার করছে বা মনে করো যে অয়েল রিগ গুলোতে যে পাইপগুলো যখন ব্যবহার করছে, একটা পাইপের সাথে মনে করো পাইপের মাটি নিচে পাঠাচ্ছে, তখন কি করছে একটা মেল পার্ট করে নিচ্ছে, সেই মেল পার্টটাকে কি করছে তারা কলারের মতো করে বসাতে হবে। এখন তুমি কি করতে পারো, তোমার যে পাইপ যেটা আছে পাইপের তুমি থ্রেড তৈরি করতে পারো, থ্রেড করে করে তাকে স্ক্রু দিয়ে দিতে পারো, অথবা তুমি কি করতে পারো তোমার স্ট্রং বন্ডিং করার জন্য তুমি তাকে ওয়েল্ডিং করে দিয়ে দিতে পারো। তো ওয়েল্ডিং আমরা টিপিক্যালি আমরা সাবমার্জ ওয়েল্ডিং অন্য প্রসেস ব্যবহার করতে পারি, কিন্তু যদি একটা কলারটা যদি মনে করো তোমার স্টেনলেস স্টিল হয় আর পাইপটা যদি তোমার প্লেন কার্বন স্টিল হয়, তখন তোমার কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তখন সবচেয়ে ভালো হচ্ছে কি আমি যদি ফ্রিকশন ওয়েল্ডিং এর মাধ্যমে জোড়া দিয়ে দিতে পারি। ফ্রিকশন ওয়েল্ডিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, আমরা ডিসিমিলার মেটাল সহজে আমরা জয়েনিং করতে পারবো। আর ওয়েল্ডিং এ কি আমরা ডিসিমিলার মেটাল জয়েনিং করতে পারবো না? ইয়েস অর নো? আমরা ডিসিমিলার মেটালস মানে হচ্ছে মনে করো একটা কার্বন স্টিল আর একটা হচ্ছে মনে করো কপারের একটা অ্যালয়, অথবা কার্বন স্টিল সাথে স্টেনলেস স্টিল, দুইটা বেস প্লেট দুই রকম। আমরা কি ফিউশন ওয়েল্ডিং এ সেটা করতে পারবো? দুটো এরকম জোড়া দিতে পারবো? ফিউশন স্যার নরমালি মনে হয় নরমালি আমরা পারবো না, নরমালি আমরা সেটা করি না, কারণ হচ্ছে আমাদের যে জয়েনিং যেটা হবে, জয়েনিং এর ওখানকার কেমিস্ট্রিটা কি হবে, ঠিক না? জয়েনিং এর কেমিস্ট্রিটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। মনে করো আমি একটা কার্বন স্টিলের সাথে একটা কপার অ্যালয় যদি জোড়া দিতে যাই, সেটা সম্পূর্ণ রকমের মাঝখানে ওয়েল্ডিং এর মাইক্রোস্ট্রাকচার সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে, আমরা জানি না সেটা। তো সেটা কোনো ধরনের আসলে কোনো লোড বিয়ারিং কোনো জয়েন্ট হবে কিনা সেটাও আমরা তখন জানবো না, কারণ সেজন্য আমরা নরমালি দুটো সিমিলার মেটালকে আমরা জয়েনিং এর মাধ্যমে জোড়া দিয়ে থাকি সাধারণত। ইন কিছু পার্টিকুলার কেসে ছোটখাটো কিছু হয় তখন হয়তো আমরা করি, কিন্তু ইন জেনারেল ওরকম করে স্পেশাল ইলেকট্রোড চুজ করে, কিন্তু ইন জেনারেল আমরা সাধারণত সিমিলার বা কাছাকাছি, যেরকম হতে পারে আমরা মাইল্ড স্টিলের সাথে আমরা স্টেনলেস স্টিল করতে পারি, কিন্তু মাইল্ড স্টিলের সাথে আমরা কপার বা টাইটানিয়াম অ্যালয় কখনো আমরা জোড়া দেবো না, বা মাইল্ড স্টিলের সাথে আমরা অ্যালুমিনিয়ামের জোড়া সাধারণত আমরা দেবো না, আমরা সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো সেখানে আমরা যেটা করতে পারি সেসব জায়গাতে আমরা তখন হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং যেগুলো, সেসব মেথডে আমরা চলে যেতে পারি, সেগুলোতে আমাদের এইসব ধরনের ঝামেলা থাকতে পারে না। অথবা আমরা আরো যেটা আছে যেরকম ডিফিউশন বন্ডিং বা ব্রেজিং, এইসব মেথডে আমরা চলে যেতে পারি, সেসব জায়গাতে আমরা এই কাজগুলো সহজে আমরা করতে পারবো। আবার দেখো এটা হচ্ছে আমাদের রোল ওয়েল্ডিং কি হচ্ছে, আমরা সাধারণত প্লেট বা শীট যেগুলো আছে এগুলোকে রেখে একটার সাথে আরেকটা আমি জোড়া দিতে পারি। অনেক সময় আমরা যে ক্ল্যাডিং করি না, ক্ল্যাডিং করার সময় এটাকে আমরা কি করি, আমরা সেরকম রোল ওয়েল্ডিং আমরা করি। রোল ওয়েল্ডিংটা কি, রোলারের মাঝখান থেকে দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে আমরা পাস করবো, তারা প্রেসারের কারণে আস্তে আস্তে তারা জয়েনিং হয়ে যাবে, সেটা হচ্ছে দুটো ক্ল্যাড ম্যাটেরিয়াল। অনেক সময় হয় কি দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে আমরা একসাথে জোড়া দিয়ে আমরা ক্ল্যাডিং ম্যাটেরিয়াল করে আমরা ক্ল্যাড করে আমরা তাকে ইউজ করি, ঠিক আছে? সাধারণত আমরা এই রোল ওয়েল্ডিং গুলোকে আমরা অনেক পারপাস ব্যবহার করতে পারি, কিন্তু রোল ওয়েল্ডিং যেটা আছে, যে ওয়েল্ডিংটা হবে দুটো রোলারের মাধ্যমে, সেটা সাধারণত আমরা ব্যবহার করছি হচ্ছে ক্ল্যাডিং পারপাসে ব্যবহার করি। এক্সপ্লোশন ওয়েল্ডিং আমরা এগুলো প্রচুর ব্যবহার করা হয়, কিন্তু আমরা হচ্ছে নরমালি এখন আর ওইভাবে করে দরকার হয় না আর কি। আগে কারণ এক্সপ্লোশন ওয়েল্ডিং করতে হলে অবশ্যই তোমাকে এক্সপ্লোসিভ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, এটা অনেকটা এখন অনেক রিস্কি এরিয়া, তো এগুলো ব্যবহার করা হয়। তো নরমালি হচ্ছে আমাদেরকে যেরকম মনে করো কত মিলিমিটার, আমি ডাইমেনশন দেখে নিই। তো মনে করো হচ্ছে 100 বা এরকম খুব বেশি থিকনেসে ম্যাটেরিয়াল যখন জয়েন করা হয় অনেক সময় এটা ব্যবহার করা হয়। পার্টিকুলার কেসে সাধারণত না করলেও চলে, আমাদের এইটার প্রসেসটা তোমরা একটু হালকা করে দেখে রাখতে হবে, এর বাইরে ছবি শিখতে হবে না। আরেকটা কথা খেয়াল রাখবে, ছবি শুধুমাত্র স্কিমেটিক ডায়াগ্রাম শুধুমাত্র হ্যান্ডআউটে যেগুলো আছে সে বাইরে এগুলো দরকার নেই। তুমি যদি বাইরে তোমার মতো করে তুমি করতে চাও করতে পারো, কিন্তু শিখতে হলে হ্যান্ডআউটে গুলো শিখতে হবে, কারণ অনেক সময় দুটো ছবি দিয়ে কম্পেয়ার করা হতে পারে যে দুটো মাঝখানে পার্থক্য কি, দুটো কোন প্রসেস গুলো কেন ডিফারেন্ট হলো। যেরকম মনে করো প্লাজমা ওয়েল্ডিং আর হচ্ছে মনে করো টিগ ওয়েল্ডিং এর দুটো ছবি তোমার পরীক্ষা আসলো, দিয়ে বলা হলো যে কোনটা কোন প্রসেস, এই প্রসেস গুলো মাঝখানে ডিফারেন্স কি। আমি যদি একটা 10 মিলিমিটার থিকনেসের প্লেটকে জয়েনিং করতে চাই, তাহলে কোন প্রসেসটা আমি চুজ করবো, আমি সিঙ্গেল পাসে করতে চাই, আমি কোন প্রসেসটা চুজ করবো। সেজন্য আমাদের কিন্তু ছবিগুলো খেয়াল করতে হবে, হতে পারে সবসময় প্রসেসের নাম নাও থাকতে পারে, ঠিক আছে? একটা প্রসেসের একটা ছবি দিয়ে
তোমাকে বলা হলো যে এই প্রসেসটা সম্পর্কে এবার আমরা তাহলে যদি আমরা একটা জয়েনিং করতে চাই, একটা শিপের হাল জয়েনিং করতে চাই, তাহলে আমি 3টা ছবি দিলাম, কোন ছবিটা ব্যবহার করব, কোন এই ছবির কোন প্রসেসটা আমরা ব্যবহার করব, যে ছবিতে যে প্রসেসগুলো দেওয়া আছে সেটা দিয়ে তারপর সেটার উপর তোমাকে ডিসকাশন করতে বলা হলো। ঠিক আছে, তো সেজন্য প্রসেসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের এখন যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্রিকশন স্টার ওয়েল্ডিং। এটা 90 সালের দিকেই মেইনলি এটা হয়েছে, 90 দশকে আর কি, বা 2000 পেটেন্ট হয়তো 2000 দিকে যে হয়েছে। তো এটা হচ্ছে লেটেস্ট সবচেয়ে বেশি এখনকার দিনে ওয়েল্ডিং প্রসেসগুলো, সরি ফ্রিকশন প্রসেসগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি প্রসেস হচ্ছে। রেডিয়াল বা অরবিটালও ব্যবহার করা হয়। আমরা যেগুলো দেখলাম এই প্রসেসগুলো আমরা অলরেডি দেখেছি। আমরা একটা কলার বসিয়ে সেটাকে আমরা হিট আপ করতে পারি। আমরা এভাবে করে আমরা চাইলে আমরা রেসিপ্রোকেটিং করতে পারি বা জাস্ট হচ্ছে ঘোরাতে পারি, এভাবে করে লিনিয়ারলি মুভ করাতে পারি, করে করে আমরা ওয়েল্ডিং করতে পারি। এগুলো আমরা ভিডিও দিয়ে দেখে গেলাম, আমি আর তোমাদেরকে আর ডিটেলস আর করালাম না, এটা তোমরা নিজেরা করে নেবে, কারণ ওয়েল্ডিং প্রসেস আমাদের অনেক আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের মেইন যেটা দরকার সেটাতে আমরা আছি, ফ্রিকশন স্টার ওয়েল্ডিং। এটা হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং প্রসেসগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে বেশি এখন ইউজ করা হয় অ্যারোস্পেসে বলো বা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এই টাইপের অ্যালয়গুলোতে বা টাইটানিয়াম অ্যালয়তে মোটামুটি ফ্রিকশন স্টার ওয়েল্ডিংটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ফ্রিকশন স্টার ওয়েল্ডিংটা কি হবে, এই মনে করো বাঁ দিকে একটা ম্যাটেরিয়াল, ডান দিকে একটা ম্যাটেরিয়াল, এই দুটো ম্যাটেরিয়ালকে আমি এখন জোড়া দেবো। আমি ওয়েল্ডিং করে করতে পারি বা আমি ফ্রিকশন ওয়েল্ডিং করে করতে পারি। ফ্রিকশন ওয়েল্ডিং করে যদি বড় পার্টস হয় তখন আমি কি করবো? ফ্রিকশন ওয়েল্ডিং আমরা কি দেখলাম, সবচেয়ে বড় সমস্যাটা কি বলতো ফ্রিকশন ওয়েল্ডিং এ? আকিব জামান। জি স্যার। ফ্রিকশন ওয়েল্ডিং সবচেয়ে বড় সমস্যাটা কি বলতো? স্যার ডিফরমেশন হওয়া। আরে না স্যার বলতে পারবো না স্যার। হ্যাঁ একটু চিন্তা করো, কে বলবে? এক্সট্রা মেটাল গুলো যে বের হয়। আর কিছু হ্যাঁ বলো স্যার, আপনি কি ফিউশন ওয়েল্ডিং বলেছেন না ফ্রিকশন ওয়েল্ডিং বলেছেন? আর কোনটা? ফ্রিকশন। ফিউশন ফ্রিকশন আমরা যেটা নিয়ে পড়ছি আজকে, ফ্রিকশন। ফ্রিকশন ডিসঅ্যাডভান্টেজ, একটা সমস্যা কি, লিমিটেশন একটা বলো। এটা হ্যাঁ বলো। ডিপ পেনিট্রেশন দিতে পারে না। বুঝি নাই, আবার বলো। খুব ডিপ পেনিট্রেশন দিতে পারে না ফ্রিকশন ওয়েল্ডিং। তাই? আচ্ছা ঠিক আছে, আমি বলছি সব জায়গায়। হ্যাঁ বলো। একই সাথে হিটেড আপ হচ্ছে না? তাই নাকি? একই সময়ে? একই সময় তো হচ্ছে, একসাথেই হচ্ছে। এটা মনে কর প্রথমে কিছু ইনিশিয়েটিং পয়েন্ট কয়েকটা কম থাকলো, তারপরে তো হয়ে যাচ্ছে, সেটা সমস্যা নেই। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি যে কোনো সাইজে কিন্তু ওয়েল্ডিং করতে পারবো না। পারবো? সব সাইজে করতে পারবো না। আমি বড় বড় দুইটা বিশাল প্লেট আছে, আমি এখন সেটাকে ওয়েল্ডিং করতে হবে। সেটাকে আমি ফ্রিকশন ওয়েল্ডিং কিভাবে করবো? আমি ফিক্সারের মধ্যে তাকে বসাবো, বসিয়ে তারপরে করতে থাকবো, সেটা তো ফিজিবল না, ঠিক না? তো সেসব জায়গাতে আমাদের ওয়েল্ডিং এ চলে যেতে হবে। ওয়েল্ডিং মানে হচ্ছে আর্ক ওয়েল্ডিং এ আমাদেরকে চলে যেতে হবে। অথবা আমরা আরেকটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে ফ্রিকশন স্টার ওয়েল্ডিং। ফ্রিকশন স্টার ওয়েল্ডিং কি হচ্ছে, দুইটা ডিফারেন্ট বড় বড় প্লেট হতে পারে, ঠিক আছে, যাই হোক, হোয়াটএভার দ্য থিকনেস, হোয়াটএভার দ্য সাইজ অফ দ্য প্লেট, যাই হোক, দুটো প্লেটকে আমরা পাশাপাশি রাখলাম, রেখে তারপরে জয়েনিং স্টার জায়গা রাখলাম, তোমার স্কোয়ার বাট হোক বা গ্রুপ হোক, যাই হোক, পাশাপাশি রাখলাম। তাহলে স্কোয়ার বাটই হবে, গ্রুপ আমরা করবো না, কারণ এখানে আমরা এক্সট্রা বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল দিচ্ছি না। স্কোয়ার বাট করলাম, রেখে তারপরে আমি এরকম একটা উপর থেকে একটা পিন তার ভিতরে আস্তে আস্তে জোরে চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম, ডিফর্ম হয়ে ভিতরে পিনটা যেন ঢুকে যায়। খুব শক্ত একটা পিন এখানে আমরা দিলাম। পিন দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এইটাকে আস্তে 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 তাকে মুভ করালাম। তখন কি হলো, ডিফর্মেশন হতে থাকলো, ডিফর্মেশন হয়ে হয়ে সে আস্তে আস্তে মুভ করতে থাকলো।
ডিফর্মেশন যেহেতু হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল থেকে সে ম্যাটেরিয়াল এনে ডিফর্ম করে করে এই দুটোকে তারা জোড়া লাগিয়ে দিচ্ছে। আমি যদি প্রসেসটা একটু দেখি, প্রসেসটা আসলে বেসিক্যালি কি। খেয়াল করো, দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল আমি পিন করছি, এটা রোটেট করে করে এই যে দেখো আস্তে আস্তে পিনটার ভিতরে ঢুকে গেল। তারপরে আমি আস্তে 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 তাকে মুভ করাতে থাকবো। Rotating pin tool, frictional. How does friction stir welding work? Basically by দেখো আমি যে কোনো জায়গা থেকে, মনে করো একটা এখানে আছে অলরেডি একটা প্লেস, যে কোনো জায়গাতে আমি চলে যেতে পারছি। forcing together pieces to be joined in such a way that when a high axial force is applied through a rotating pin tool, frictional heat is created at the interface, bonding the pieces together into one part. Pieces to be joined are aligned in a friction stir welding machine, then clamped into a stationary position. When the rotating pin tool reaches a predetermined speed, it is axially plunged into the workpieces, creating frictional heat at the interface. As the material softens, the pin tool continues to axially move into the pieces, expelling flash material from the interface. Once the pin tool reaches the proper contacts the material surfaces, generating frictional heat under the tool's shoulder. While maintaining part contact, the pin tool moves through the workpieces, softening the material along its path. The material is swept from the leading edge of the pin tool to the trailing portion where it is reconsolidated into the weld trough. After the programmed weld path is complete, the pin tool is moved to a non-critical area of the workpiece where it is then extracted from the part. এটা আমরা একটা লাস্ট একটা ভিডিও দেখে নিই। এটা হচ্ছে From building bridges to erecting skyscrapers to assembling airplanes and cars, welding allows engineers and manufacturers to connect metal structures. But the method of joining metal to metal through melting had remained mostly the same for decades. That is, until 1991. When a new kind of welding was invented. প্রথমে এটা হচ্ছে ইউকেতে, আমার যদি মনে পড়ে এটা ইউকেতে হয়েছিল। ইউকেতে TWI মানে দি ওয়েল্ডিং ইনস্টিটিউট, ওরাই প্রথমত প্রথম এটা করেছিল। তারপর মনে হয় এটা আমেরিকাতে মুভ করে আর কি, টেকনোলজি ওটা আরেকটু অ্যাডভান্স করা হচ্ছে আমেরিকাতে, যতদূর মনে পড়ে আমার। Instead of melting metals to connect them using high temperatures, this new method, called friction stir welding, uses friction, just like when you rub your hands together on a cold day to warm them. Friction is everywhere, and if friction did not exist, we will not have a comfortable life.
We are able to walk on this any surface because we have friction that allows us to walk. Rajiv Mishra, a professor at the University of North Texas, is one of the world's foremost experts on friction stir welding. Although Mishra didn't invent friction stir welding, he's using his imagination, a key component of the innovation process, to create new applications of this technology. In his lab at the Center for Friction Stir Processing, which receives funding from the National Science Foundation, Mishra demonstrates how friction stir welding works. He begins by taking 2 aluminum alloy plates clamped together tightly in a machine. A metal tool resembling a drill bit is inserted in between the plates. The tool spins as it travels along both edges. The friction created by the spinning tool heats the atoms in the solid metal, making them move around or diffuse. The metals become deformed, and atoms from both plates are bonded together without any melting. Friction between the tool and the workpiece creates the heat, which then allows the material to become softer and become more plastic. And so the plasticized material then moves around. In a matter of minutes, the aluminum plates have been welded together and are cool enough to touch. The bond created by friction stir welding is almost perfectly smooth and as strong as the original aluminum plates. When he first observed how friction stir welding changed the microstructure of the metals, Mishra started imagining new ways that it could be used for more than just welding. So the idea behind that is that instead of taking many pieces of metal and then bonding it together, you can take a single piece of metal and give it a complex shape. If you look at cars, back lid of cars, if you look at aircraft doors and so on, we can change the strength of material, we can change fracture toughness. Mishra started using the friction stir welding tool to strengthen the microstructure in more complicated metal parts that are usually cast from molds, like the rim of a car wheel. This is a region which experiences high stress, and it is sensitive to fatigue. And so we could friction stir process the region to show that our strength and fatigue properties are much better in this region. No one had ever attempted to use friction stir processing except as a tool to bond 2 pieces of metal together. Mishra's innovative way of using it to make metal stronger ultimately led to 4 patents granted by the U.S. Patent and Trademark Office. When we took friction stir process, the process already was invented, it existed. It was just that it was being applied in one particular way, and we thought of other ways. Through extensive testing, Mishra and his students continue to learn all they can about how the friction stir process transforms the physical and mechanical properties of all sorts of metals. Mishra hopes he can convince more designers and manufacturers that advances in friction stir processing can one day make cars, planes, and trains lighter and stronger. বেসিক্যালি এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট আর কি, যে এনএসএফ এর মানে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ওদের যে যেটা আর কি গভর্নমেন্ট ফান্ডিং বডি, তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারবো আর কি। ওদের যে প্রজেক্ট ওরা ফান্ড করেছে সেটার উপর ওরা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, মানে এই প্রসেসটা আগেই তৈরি হয়েছে, এটা অনেক ওয়াইডলি ইউজ হচ্ছে। এটা জাস্ট এই ভিডিওটা দেখালাম, এখানে অনেক সুন্দরভাবে ওরা এক্সপ্লেনেশন গুলো দেয়া আছে। ওরা যেভাবে কাজ করছে সেভাবে কাজ অলরেডি অনেক আগে থেকে চলছে হয়ে আসছে, যে যার মতো করে ফান্ডিং গুলো এনে ফান্ডিং অনুযায়ী তারা কাজগুলো করতে থাকে। তো ওইখানেও তারা একইভাবে তারা বিভিন্ন রকম কম্পোনেন্ট গুলো দুটো কার অবস্থাতেও করা দেখেন সেটা। তো ফ্রিকশন স্টার ওয়েল্ডিং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। এর আগে প্রথম যে আমরা ভিডিও গুলো দেখলাম সেখানে কি ছিল, সেখানে আমরা কিন্তু ছোট ছোট পার্টস গুলোকে আমরা জয়েন করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিনিয়ার ছিল, ফ্ল্যাট সারফেস ছিল, আমরা জয়েন করেছি। কিন্তু আমরা যে লাস্ট যে ভিডিও আমরা দেখলাম, লাস্ট যে একটা দুটো ভিডিও দেখলাম ফ্রিকশন স্টার ওয়েল্ডিং, সেখানে কিন্তু দেখো আমরা বিভিন্ন রকম কার্ভ ছিল বা বড় চারকোনা জায়গাতে আমরা বড় একটা সারফেস। তো এই জায়গাগুলো যখন আমরা ওয়েল্ডিং করব, সেখানে কিন্তু সহজে আমি কিন্তু ফ্রিকশন ওয়েল্ডিং করতে পারবো না, হয় আমাদের আর্ক ওয়েল্ডিং এ চলে যেতে হবে। কিন্তু ফ্রিকশন স্টার ওয়েল্ডিং হওয়ার কারণে আমরা খুব সহজেই সেই প্রসেসগুলোতে আমরা ব্যবহার করতে পারছি। ফ্রিকশন স্টার ওয়েল্ডিং এর মাইক্রোস্ট্রাকচার আমরা এই চ্যাপ্টারে না, আমরা অন্য চ্যাপ্টারে যখন আমরা আসবো তখন করবো। বেসিক্যালি আমরা অ্যালুমিনিয়াম অ্যালয় যেটা ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম অ্যালয়তে ব্যবহার করা হচ্ছে, কারণ শুরুই হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে।
75 মিলিমিটার থিকনেস পর্যন্ত স্যার অ্যালুমিনিয়াম। আমাদের ক্লাস আছে কয়টা বাজে? 54 ও কার ক্লাস এখন? স্যার ইকোনমিক্স ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আনোয়ার অ্যাবসেন্ট না? স্টুডেন্ট নাম্বার তারপর ইভান আছে। আচ্ছা স্টুডেন্ট নাম্বার 1 2 Yes, sir. 4 sir. 5 Present, 6 sir. 7 8 Present, sir. Yes, sir. 5 প্রেজেন্ট আছো? 9 Yes, sir. roll 7 Yes, sir. Yes, sir. 9 Yes, sir. 9 Sir, 9 9. 11 12 Yes, sir. 13 14 9. Yes, sir. 9. 15 16 Yes, sir. Yes, sir. 17. Yes, sir. 18 19 20 Yes, sir. 19 19 21 22 23 Yes, sir. Yes, sir. 24 25 26 Yes, sir. 24. Yes, sir. 27 28 29 Yes, 30, sir. Yes, sir. 28 Yes, sir. 20. 31 Yes, sir. 33 34 Sir. Yes, sir. 35 36 36. 37 38 39 40 Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 41 43 Yes, sir. 42 sir present. আচ্ছা 44 আচ্ছা 43 তো পার্মানেন্ট না? 44 জি স্যার। 45 46 Yes, sir. 45. 47 48 49 50 Present, sir. আচ্ছা আমি আবার বলছি অ্যাবসেন্ট যারা তারা বলছি আনোয়ার অ্যাবসেন্ট, রোল 13 14 18 19 22 26 30 35 44 46 ঠিক আছে? আর তাহলে ঠিক আছে, তাহলে আমরা কালকে 11টার সময় ক্লাস। স্যার 19 আছে স্যার আমার ইয়াতে 19 আছো? জি স্যার আমার ওই সময় মাইক কাজ করছিল না। সরি স্যার। স্যার মানে ইয়াতে আমাদের স্যার ক্যালেন্ডারে দেখলাম স্যার রুটিন দেওয়া আছে ল্যাব আজকে দুপুরে। আজকে ল্যাব? স্যার বুঝি না, আবার বলো। স্যার ক্যালেন্ডারে দেখলাম দেওয়া আছে ল্যাব আজকে আর কি। আমার ল্যাব তো মঙ্গলবার। স্যার আমি দেখি তো। আমার ল্যাব মঙ্গলবার না? জি স্যার ওইটাই তো আমি ভাবছিলাম। বা টিমস এর ক্যালেন্ডারে দেয়া আজকে। টিমস এর ক্যালেন্ডার তো হ্যাঁ, মানে সমস্যা কি আমি বুঝি নাই। স্যার শনিবারে মানে আজকে স্যার আমাদের ল্যাব রুটিন করা মানে আপনার ল্যাবটা মানে 2:30টা থেকে ক্যালেন্ডারে। ক্যালেন্ডারে বলতে বলছো টিমস এর ক্যালেন্ডারে? জি স্যার। কোথায়? আমি তো দেখি না। আমরা তো সবাই দেখতে পাচ্ছি, নোটিফিকেশন আসছে আমাদের। মঙ্গলবারে আসবে। তোমাদেরটা তো মঙ্গলবারে সেট করেছিলাম। আমার কাছে দেখি তো আজকে স্যার এখনো দেখাচ্ছে স্যার 2:30 থেকে 5টা পর্যন্ত। আমার এখানে দেখা নেই কেন? আজকে অবশ্যই না। স্যার স্ক্রিনশট দেখাতে পারবো মানে কিভাবে সম্ভব?
আমি কারণ আমি দাঁড়াও। আচ্ছা তোমরা বাকিটা লিখ নিতে পারো, থাকো। আমার এই যে আমি যে শিডিউল দেখো MMA 348 এ আমি ঢুকলাম, শিডিউল তো হচ্ছে মঙ্গলবার 3টা থেকে দেওয়া। ও আচ্ছা, আবার আরেকটা থেকে আসলো কোথেকে? জি স্যার, এটাই সমস্যাটা। ও এখানে দেখি আবার যে আমি পোস্টে গেলে সেখানে আবার আরেকটা থেকে দেখছি। এটা তো নিশ্চয়ই ক্যান্সেল করা। এটা